হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই নিজস্ব বাড়িতে সুস্থ, স্বাভাবিক এবং সুরক্ষিত অবস্থায় আছো। তো আজকের ইলেকট্রোস্ট্যাটিক্সের 6th ক্লাস, আর এই ক্লাসটা যদি ভাগ করা যায় কুলম্বস ল দিয়ে, তাহলে কুলম্বস ল এর সেকেন্ড লেকচার। এর আগের লেকচারে আমরা জেনেছিলাম যে কুলম্বস ল এর ন্যাচারাল প্রিন্সিপাল, কুলম্বস ল কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, কুলম্বস ল কোথায় অ্যাপ্লাই করা যায় না, এগুলো সম্পর্কে জেনেছিলাম। যখন দুটো পয়েন্ট চার্জ থাকে, সেই পয়েন্ট চার্জ একে অপরকে কতটা পরিমাণ ফোর্সের সাথে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, সেই সম্পর্কে আমাদের ফোর্স ক্যালকুলেশনস আগের ক্লাসে আমরা করেছিলাম এবং কিছু বেস্ট লেভেলের নিউমেরিক্যালসও সলভ করেছিলাম। তো যদি এখনও পর্যন্ত সেই ক্লাসটা না দেখে থাকো, তাহলে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে টাইপ করতে পারো কুলম্বস ল আই অফ ফিজিক্স, আর প্রথম ক্লাসটা দেখার পরে এটা দেখলে বেশি হেল্পফুল হবে। যদিও আমি চেষ্টা করব এই ক্লাসটা এই ক্লাসের মতো করতে। তো আজকে জেনারেলি যেটা পড়তে চলেছি বা সেটা কি বলা যেতে পারে, আজকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কুলম্বস ল এর সুপারপজিশন প্রিন্সিপাল। যখন মাল্টিপল পয়েন্ট চার্জ থাকে, তো ওর দরুন যে ফোর্স অ্যাক্ট করে সেটাই, অর্থাৎ ইলেকট্রিক ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস। তো সেই রকম ঘটনাকে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল বলবো। তো এই প্রিন্সিপালকে কিভাবে ওয়ার্ক করব, এর আগের সেকশনে আমরা অলরেডি জেনেছি যে দুটো পয়েন্ট চার্জ যদি তাদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স থাকে, তাহলে চার্জ যে ইন্ট্রিনসিক প্রপার্টিটা হয়ে থাকে কোনো এলিমেন্টের, তো সেই এলিমেন্টের এই ইন্ট্রিনসিক প্রপার্টির জন্য স্ট্যাটিক কন্ডিশনে একটা ফোর্স ক্রিয়েট করে। তো সেই ফোর্সটার মান ক্যালকুলেশনস হচ্ছে কুলম্বস ল। তো কিভাবে এর মানগুলো ক্যালকুলেশন করা হয় অলরেডি আমি এগুলো সম্পর্কে আগের ক্লাসে করেছি। তো এই ক্লাসে যেটা থাকছে সেটা হচ্ছে যদি অনেকগুলো চার্জেস একসাথে থাকে, অ্যাক্ট করে, তো তখন আমরা কিভাবে তার ফোর্সটা ক্যালকুলেট করব যদি কোনো পার্টিকুলারলি পয়েন্টে। তো কুলম্বস ল কী ছিল, আমি বলেছিলাম কুলম্বস ল হচ্ছে একটা রিলেশনশিপ কার মধ্যে, না চার্জেসের সাথে ফোর্সের, আর মাঝখানে সে থাকছে ডিস্টেন্স। অর্থাৎ এটা ডিপেন্ডও করে, এই ফোর্সটা ডিপেন্ডও করে ডিস্টেন্সের ওপর। যেরকম দূরত্ব বাড়ার সাথে সাথে আমাদের সম্পর্কগুলো অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক সেমনই দূরত্ব বাড়ার সাথে সাথে ফোর্সও কমতে থাকে। কার দূরত্ব বাড়ার সাথে সাথে দুটো চার্জ পার্টিকেলসকে যদি অনেক দূরে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে তাদের মধ্যে থেকে ফোর্স কমতে থাকে। এবং যদি চার্জ পার্টিকেলসের সাইজও ছোটো হতে থাকে, অর্থাৎ সাইজ বলতে গেলে সেফট না, চার্জ পার্টিকেলসের চার্জ এবিলিটি ক্ষমতা যদি কমতে থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা জানি যে কি বলা যেতে পারে, তো সেক্ষেত্রে যদি চার্জ এবিলিটি কোনো পার্টিকেলসের কমতে থাকে, তাহলে তাদের মধ্যবর্তী ফোর্সও কমতে থাকবে। তো এইগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। তো আজকের আমরা দেখছি ইলেকট্রিক ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস। তো ইলেকট্রিক ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, তো মাল্টিপল কীরকম চার্জেস, পয়েন্ট চার্জেস মনে রাখতে হবে। মাল্টিপল চার্জেস তো অবশ্যই, বাট কুলম্বস ল পয়েন্ট চার্জের ক্ষেত্রেই কেবলমাত্র অ্যাপ্লাই হয়। কারণ যদি ডিস্ট্রিবিউটেড চার্জ থাকে তাহলে কেমন হবে সেটা আমরা নেক্সট ক্লাসে, পরের আপকামিং ক্লাসগুলোতে ডিসকাস করব। তো পয়েন্ট চার্জ, আচ্ছা একটা জিনিস, পয়েন্ট মানে যে পয়েন্টের এক্স্যাক্ট ডেফিনেশন কি, পয়েন্ট মানে কি কোনো এরকমকে বোঝায় যে যেটা গোলক বা বৃত্ত, এরকম কিছু না। পয়েন্ট কিন্তু একটা ছোট্ট লিনিয়ার, এনসিইআরটি অ্যাকর্ডিং টু এনসিইআরটি একটা ছোট্ট, যদি মানে একটা লাইন, তার যদি খুব ছোট্ট একটা অংশ কনসিডার করা যায় এবং সেটাকে চার্জ আছে ধরা হয়, অর্থাৎ ওই ছোট্ট অংশ চার্জড কন্ডিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ছোট্ট অংশটাকে কিন্তু আমরা একটা পয়েন্ট চার্জ হিসাবে কনসিডার করতে পারি। ম্যাটার করছে ডিস্টেন্সের ওপর, আমি অলরেডি আগের ক্লাসে এগুলো সম্পর্কে ডিটেলস বলেছি। তো সেক্ষেত্রে ফোর্সের অ্যাডিশনস ন্যাচারালি কিভাবে করা হয়, ফোর্সের অ্যাডিশন করতে গেলে লাগে ভেক্টর অ্যাডিশন। তো এখানে মাল্টিপল চার্জেসের ক্ষেত্রে যদি তার আমরা ভেক্টর অ্যাডিশন নিতে পারি, তাহলেই হয়ে যায় ক্লিয়ার। সাপোজ এখানে একটা চার্জ আছে, এই চার্জটার নাম দিলাম Q1, অর্থাৎ Q1 পরিমাণ চার্জ এখানে আছে।
এইরকম অবস্থায় আরেকটা দূরে Q2 পরিমাণ চার্জ রাখা আছে, দুটোই পয়েন্ট চার্জ, এদের মধ্যবর্তী ডিস্টেন্স r। যদি এদের মধ্যবর্তী ডিস্টেন্স r হয়ে থাকে তাহলে এরা জয়েন করছে কোথা থেকে? সেন্টার অফ মাস থেকে। দূরত্ব বাড়লে কি হয়? ফোর্স কমতে থাকে। কিভাবে? স্কোয়ারের সাথে ব্যস্ত সম্পর্কে। স্কোয়ারটা কার? ডিস্টেন্সে। তো আমরা এগুলো জেনেছি যে দূরত্ব যদি দ্বিগুণ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ফোর্স কত গুণ কমবে? 4 গুণ কমবে। অর্থাৎ দৈর্ঘ্য যদি 2 হয়ে থাকে, সিম্পল ব্যাপার, আমরা এটা তো আগের ক্লাসেই ডিসকাস করেছিলাম। তো এখানে যদি r এর পরিবর্তে 2r হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? 2r এর স্কোয়ার কত হয়? 4r স্কোয়ার। তো r স্কোয়ার যদি রেখে দিই তাহলে 4, অর্থাৎ 4 ভাগ কমে যাচ্ছে, তাহলে ফোর্স 4 ভাগ কমে যাচ্ছে। ঠিক সেরকমভাবে যদি দূরত্ব অর্ধেক করে দেওয়া হয় তাহলে ফোর্স 4 গুণ বেড়ে যাবে। তো এক্ষেত্রে স্কোয়ারের সাথে রিলেশন আছে, স্কোয়ার রিলেশন বলা যেতে পারে, ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে। আর কি কার ওপর ডিপেন্ড করে জেনেছিলাম? যে দুটো চার্জের মাল্টিপ্লিকেশনসের ওপর। এই তো ফোর্স ছিল, তাহলে ফোর্সের ভেক্টর ফর্মও আগের ক্লাসে ডিসকাস করা হয়েছে। সো k ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। তাহলে Q1 এর ওপর এখন আমার কত ফোর্স পড়তো? Q1 এর ওপর ফোর্স পড়তো যেটা, যদি এটা সিমিলার চার্জ হয়ে থাকে তাহলে একটা রিপালসিভ ফোর্স ওয়ার্ক করতো। রিপালসিভ ফোর্স মানে কি? ওই Q1কে আরও দূরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতো। তাহলে সেক্ষেত্রে F1 ডিউ টু 2, দ্যাটস মিন ফোর্স অন 1, মানে Q1 এর ওপর ফোর্স কার জন্য? Q2-র জন্য। সেটাকে রিড করতে হয় ফোর্স অন 1 ডিউ টু 2। কোন ডাইরেকশন বরাবর? আমরা জানি যে স্ট্রেট লাইন, অর্থাৎ যেটা সেন্টার অফ মাস থেকে জয়েন করছে সেই লাইন বরাবরই ঠেলবে, যেহেতু পয়েন্ট অবস্থায়, তাহলে সেন্টার অফ মাস বরাবর হিট করছে অ্যাওয়ে ফ্রম Q2 থেকে দূরের দিকে। তো এই রকম কন্ডিশনসে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স কত গিয়ে দাঁড়াচ্ছে? F অন 1 মানে Q1 ডিউ টু 2, তাহলে সেক্ষেত্রে ফোর্স অন 1 ডিউ টু 2 ইজ ইকুয়াল টু K Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর সাইন ইউজ করব। যদি এর মান কেবলমাত্র লাগে তাহলে মড দিয়ে আমরা কেবলমাত্র মানটা ব্যবহার করব। সো আমরা, আর এই ডাইরেকশনস বরাবর আমি ধরে নিচ্ছি যে এটা সুবিধার্থে ধরছি 1 2, সো r12 ক্যাফ। আমি এই সম্পর্কে বলেছিলাম এটা কিভাবে ধরা যায় সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব, যেটা আগের ক্লাসে আমি টোটালি ডিসকাস করেছিলাম যে দুটো পয়েন্ট চার্জ, আরও একবার বলছি, দুটো পয়েন্ট চার্জ যদি এই রকম কন্ডিশনে থাকে, যেটা একটা r1 একটা r2, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স মনে করা যেতে পারে r আছে, তো এটা হচ্ছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আছে। তো এদিক বরাবর একটা কি হবে? ডাইরেকশন, আবার এদিক বরাবর একটা ডাইরেকশন থাকে, কারণ ডাইরেকশন দুটো হতে পারে। ডিটেলসে বলেছিলাম, যদি না দেখে থাকো তাহলে ওটা আগের ক্লাসটা দেখো। তো সেক্ষেত্রে কি হবে? আর হচ্ছে তার ম্যাগনিটিউড, দুটো দিকে ডাইরেকশন হতে পারে, একটা ডাইরেকশনস এদিক বরাবর হতে পারে, একটা ডাইরেকশনস এদিক বরাবর হতে পারে। এই লাইনের কথা বলছে। তাহলে এই লাইনটার সমান যদি আমি কোনো লাইন ড্র করি তাহলে তার একটা ডাইরেকশন এদিকে হতে পারে অথবা একটা ডাইরেকশন এই দিক বরাবর হতে পারে। ঠিক সিমিলারলি এক্ষেত্রে আমরা যদি এই ডাইরেকশনসটাকে এম ধরি, অ্যাজিউম করলাম এম ডাইরেকশনস, কারণ আমরা এখানে যে ডাইরেকশনটা নিয়েছি সেটা ওই সাইড বরাবর। সো এম ভেক্টর দিয়ে এটাকে ব্যাখ্যা করছি। তাহলে সেক্ষেত্রে এম ভেক্টরের মান কত সমান? এম ভেক্টরের মান হচ্ছে আর এর সমান। ডাইরেকশনস কোন দিকে? Q2 থেকে Q1 এর দিকে। তো সিমিলারলি এইরকম কেসেতে আমরা যদি এটাকে লিখি তাহলে সেক্ষেত্রে কি হয়? r1 এইরকম, r2 এরকম, m এরকম। সো m1 ভেক্টর প্লাস r1 ভেক্টর ইজ ইকুয়াল টু r2 ভেক্টর। ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী এই ফরমেশনটা আসে। সো m1 ভেক্টর ইজ ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তো জেনারেল ক্যালকুলেশনস করলে আমরা কি পাচ্ছি? m1 ভেক্টরকে আমরা লিখতে পারি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তো ঠিক সেরকমভাবে আমি এখানে যদি ডিস্টেন্স মেজার করি, এটা যদি Q1 Q2 যেরকমভাবেই লিখি না, কারণ আমি এখানে সুবিধার্থে 1 2 লিখেছি, তো এই দুটোর
বিয়োগফলকে তো ওরকমভাবে এক্স্যাক্টলি লেখা যায় না যে 1 2 বা 2 1, বিভিন্ন ভেরিয়াস বইতে ভেরিয়াসভাবে দেওয়া থাকে। এনসিইআরটির বইতে একরকম দেওয়া থাকে এবং বাংলায় ছায়ার বইতে একরকম দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা সহজভাবে লিখে রাখি এইরকমভাবে ভেক্টর ফর্মটাকে লিখতে পারি এম ভেক্টরের পরিবর্তে। তো আমরা সহজভাবে বোঝার জন্য এম ভেক্টরও নিয়ে নিতে পারি, এদের ডাইরেক্ট এম ভেক্টর হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এখানে আর ক্যাপের পরিবর্তে এম ভেক্টরের ক্যাপ দিয়ে দিতে পারি। ক্যাপ মানে কি বলেছিলাম? ইউনিট ভেক্টর। ক্লিয়ার? তো এইরকম পজিশনে আমরা কোথায় ছিলাম যে Q2 আর Q1 এর মধ্যবর্তী ডিস্টেন্স যদি r থেকে থাকে তাদের মধ্যবর্তী ফোর্স গিয়ে অ্যাক্ট করে এত সময়। এখন যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো চার্জ এর কাছাকাছি বা দূরে প্রেজেন্ট করে, তাহলে তার দরুন কি এর উপর কীভাবে এফেক্ট পড়বে? ন্যাচারালি কুলম্বস ল অনুযায়ী মনে করো যে আমার আর একজনের একটা রিলেশন আছে। এটা আমি তো বলেছিলাম ফোর্সের সাথে কার রিলেশন? চার্জের রিলেশন। তো আমার সাথে যার রিলেশন, মনে করো তোমার সাথে তোমার বাবার যা সম্পর্ক, যদি দ্বিতীয় কোনো পার্সন তোমার বাড়িতে আসে তার জন্য কি তোমার বাবার সাথে তোমার সম্পর্কের পরিবর্তন হয়ে যাবে? ঠিক সেরকমভাবেই এখানে যদি আমার তৃতীয় কোনো আধান গিয়ে প্রেজেন্ট করে, সো Q3 একটা আধান মনে করলাম, তো Q3 আধানের জন্য এ কী হবে? Q3 আধান যদি সিমিলার একই টাইপের হয়, মানে লাইক চার্জেস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবে? Q3 আধানও ওকে বিকর্ষণ করার চেষ্টা করবে, ঠেলে দেওয়ার চেষ্টা করবে। কোন ডাইরেকশনস বরাবর? এদের স্ট্রেট লাইন যেদিকে মুভ করছে সেই ডাইরেকশনস বরাবর। কারণ এস সেন্টার অফ মাস যে লাইন বরাবর জয়েন করবে সেই লাইন বরাবরই তো অ্যাক্ট করছে ফোর্স। তাহলে সেই লাইন বরাবর দূরের দিকে না কাছের দিকে? তাহলে দূরের দিকে ঠেলার চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে লাইন বরাবর দূরের দিকে ঠেলার চেষ্টা করবে। তাহলে ফোর্স অন 1 ডিউ টু 3, এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এরপরে যদি আমরা আরও একটা চার্জ নিই, সাপোজ এখানে আছে, আর এর মধ্যবর্তী দূরত্বকে আরও একটা ধরে নিতে পারা যেতে পারে, এটা r নিয়েছি, এটা r2। তো এরকমভাবে বিভিন্ন ডাইরেকশনসে বিভিন্ন রকম ধরে নেওয়া যেতে পারে যে দূরত্ব আলাদা আলাদা আছে। তো এইরকম একটা ডাইরেকশনসে মনে করা যেতে পারে যে Q4 আর একটা চার্জ আছে, তো সেই চার্জটা মনে করা যেতে পারে অপোজিট চার্জ। Q1 এর সাথে ওটা অপোজিট চার্জ। Q1 যদি পজিটিভ হয়ে থাকে, সাপোজ এটা নেগেটিভ চার্জ, তাহলে যদি দুটো ভিন্ন চার্জ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী করতো? এই স্ট্রেট লাইন বরাবর অ্যাক্ট করতো তাদের মধ্যবর্তী ফোর্স, কিন্তু কোন ডাইরেকশনস বরাবর? টানতো নাকি দূরে ঠেলতো? দূরে ঠেলতো না, যেহেতু অপোজিট ফোর্স, টানার চেষ্টা করতো, তাহলে ফোর্স অ্যাক্ট করতো এই ডাইরেকশনস বরাবর। তাহলে এই ফোর্সটা কী হতো? F(1) ডিউ টু 4, তো এই ডাইরেকশনস বরাবর। তাহলে এখন দেখা যাচ্ছে এই Q1 যে চার্জটা আছে সেই চার্জের ওপর আমি 3খানা দেখিয়েছি, এরকম ধরনের বহু হতে পারে, 1টা 2টো 3টে 4টে 10টা 15টা। তো এইরকম যদি মাল্টিপল চার্জেস হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে অ্যাক্ট করছে আমরা 3টে দিয়ে বোঝার চেষ্টা করছি। তাহলে ফোর্স F(1) ডিউ টু 2 এই ডাইরেকশনস বরাবর, ফোর্স অন 1 ডিউ টু 3 এই ডাইরেকশনস বরাবর, অ্যান্ড ফোর্স অন 1 ডিউ টু 4 এই ডাইরেকশন বরাবর। তো 3টে জেনারেলিভাবে কীভাবে অ্যাক্ট করছে? এই ডাইরেকশনস বরাবর। এখন একটা বডির ওপর, এখানে এই চার্জ বডিটার ওপর, এই পয়েন্ট চার্জটার ওপর 3খানা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে এবারে এই চার্জ বডিটা কোন দিকে মুভ করবে? একটা জিনিস আমি কিন্তু বললাম যে দ্বিতীয় কোনো প্রেজেন্ট হওয়াতে এর চার্জের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ Q1 যেভাবে এক একজনের সাথে যে পরিমাণ ফোর্স পাচ্ছিল সে পরিমাণ ফোর্সই পাচ্ছে, যে এরকম নয় যে Q3 প্রেজেন্ট করাতে Q2-র সাথে যে Q1 এর রিলেশন ছিল বা যে পরিমাণ ফোর্স দিচ্ছিল সেটা কমে গেল বা বেড়ে গেল, তা হচ্ছে না, কিন্তু নেট রেজাল্ট কিছু ভেরিয়াস আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে Q1, বোঝা গেল না? Q1 একটা চার্জ পার্টিকেলস ছিল, তো Q1 এর উপর অ্যাক্ট করছিল Q2, একটা নির্দিষ্ট ফোর্স দিচ্ছিল, সেটা কত? এই পরিমাণ ফোর্সের সমান। এই Q3-র প্রেজেন্টে এই ফোর্সটার কোনো পরিবর্তন হবে না, এই ফোর্স যা ছিল তাই থাকবে, অর্থাৎ ফোর্স অন 1 ডিউ টু 2 এর মান সর্বদাই একই থাকবে, এর মান একরকম হবে, এর মান একরকম হবে, তো একে অপরকে প্রভাবিত করবে না এক কথায়। তো সেক্ষেত্রে এই যে ক্যালকুলেশনসটা আমরা করলাম, এরপরে আমরা কিভাবে অ্যাড করব। এখন দেখো, একটা বডি মনে করো তোমার ওপরে 10 জনে মিলে টানাটানি করছে, তুমি কি 10টা সাইডে চলে যেতে পারো?
বা আমি একটা মার্কারকে একটা জায়গায় রেখে একটা সাইড থেকে এদিকে একটা দড়ি নিয়েছি, এদিকে একটা দড়ি নিয়েছি, তোমার দিকে একটা দড়ি নিয়েছি, নিয়ে সবাই মিলে টানছে। তারপর নাকি এই যে মার্কার একটু কিছু অংশ এদিকে যাচ্ছে, কিছুটা অংশ এদিকে যাচ্ছে, কিছুটা অংশ এদিকে, মার্কার যে কোনো একটা ডাইরেকশনস বরাবরই যায়। অনেক সময় দেখবে যে দুজনের দুটো হাত ধরে একজনকে যখন টানো তখন সে সোজা ডাইরেকশনস বরাবর চলে আসে। হাতের ছবি কীরকম হবে, এরকম, আর আরেকজন যদি এইরকমভাবে কোনো এক ব্যক্তিকে যদি টানে তাহলে সেক্ষেত্রে কী হয়, ব্যক্তি সোজা ডাইরেকশনস বরাবর এগিয়ে আসে। এটাই তো ভেক্টর ফরমেশনস। অর্থাৎ ভেক্টর ফরমেশনস আগের ক্লাসেও বলেছিলাম জিওমেট্রিক্যাল অ্যাডিশন। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করব, তাহলে ভেক্টর অ্যাডিশনস ইউজ করব, অর্থাৎ জিওমেট্রিক্যাল অ্যাডিশন ইউজ করব। ক্লাস 11th যদি কিছু না করে থাকো 11th বইটা খুলে দেখতে থাকো, আগের ক্লাসেও আমি কিছুটা দিয়েছি সলভ, সেটাও খানিকটা দেখতে পারো। তো সেক্ষেত্রে কি একটা শেষ হলে বলেছিলাম ডাইরেকশনস চেঞ্জ না করে আরও একটা ভেক্টরকে বসিয়ে দিতে, তারপরে আরও একটা ভেক্টরকে বসিয়ে দিতে, সে যে কোনোর পর যে কোনো। অর্থাৎ এই ভেক্টরটা আমি যদি প্রথম ভেক্টরটা লিখি F12, তারপরের ভেক্টরটা আমরা যদি এইভাবে ড্র করি F14, ডাইরেকশনস কিন্তু চেঞ্জ করছি না, অ্যাঙ্গেল যা আছে তাই, এক্স অ্যাক্সিসের অ্যালংস যে অ্যাঙ্গেল করেছে সাথে সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমি পরিবর্তন না করে যদি এরকম করি তাহলে সেক্ষেত্রে কত হবে, ফোর্স অন 1 ডিউ টু 4 এইরকম মান আছে এতটুকু, এবং ডাইরেকশন আছে এই অ্যাঙ্গেলটা তৈরি করেছে এর সাথে, ঠিক সেই অ্যাঙ্গেল রেখে দিয়ে একটা শেষ হবে আর একটা জয়েন করব। আর থার্ড নাম্বারটা এরকম আছে, তো সেক্ষেত্রে থার্ড নাম্বারটা যদি আমরা ড্রয়িং করি এইরকমই হয়তো আসবে, এবং লাস্ট পর্যন্ত ফিনিশিং পয়েন্ট এটা আসছে। অর্থাৎ কি থার্ড নাম্বার এসে এখানে ফিনিশ করছে, অর্থাৎ যার যে ডাইরেকশনস বরাবর আছে নিচের দিকে আছে তো নিচের দিকে, এখান থেকে স্টার্ট করে নিচের দিকে একটা শেষ হলেই একটা শুরু হবে। অ্যাডিশনস ল আমি এরকমই বলেছিলাম, কিসের অ্যাডিশনস ল, জিওমেট্রিক্যাল অ্যাডিশনস ল। তো জিওমেট্রিক্যাল অ্যাডিশনস একটা শেষ হলে আর একটা শুরু হবে, তো কোনোটার কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে না। অর্থাৎ কোনো একটা পার্টিকুলারলি এক্সিসের সাথে যত অ্যাঙ্গেল তৈরি করে রেখে দিয়েছে সেই অ্যাঙ্গেলকে অপরিবর্তিত রাখার পরে কিন্তু এইভাবে অ্যাডিশনস করতে হবে। তো ফাইনাল পয়েন্ট কোথায় গিয়ে দাঁড়ালো এইটা, আর ইনিশিয়াল পয়েন্ট ছিল এটা, তো এই দুটোকে অ্যাড করলে যে অ্যাডিশনসটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভেক্টর অ্যাডিশনস। তো এই ক্ষেত্রে আমরা এইরকম তিনটে ফাংশনকে কীভাবে অ্যাড করতে পারি, কম্পোনেন্টসের মাধ্যমে, অর্থাৎ কি ভেক্টর কম্পোনেন্টস, অর্থাৎ ভেক্টরকে বিভাজিত করে দেওয়া কোনো পার্টিকুলারলি দুটো এক্সিসের ওপর। তো আমি একটা এক্সিস ভেবে নিলাম, এই দুটো এক্সিসের রেসপেক্টেও কিন্তু আমরা ভাঙতে পারি। এখানে জানতে হবে যে কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আমি তো এখানে পার্টিকুলারলি কোনো অ্যাঙ্গেল শো করিনি, তো সেগুলো আমরা নিউমেরিক্যালসের সেকশনে গিয়ে বুঝবো। তো দুটো এক্সিসের অ্যালং আমরা কম্পোনেন্টগুলো ভাগ করে নেব, এবং যদি এটা স্টেবল কন্ডিশনসে থাকে, অর্থাৎ কি যদি বলে দেওয়া থাকে যে এটা স্টেবল কন্ডিশনসে আছে তাহলে আমরা ইকুয়েশনস ফরমেশন ব্যবহার করব, অর্থাৎ এই ফাংশনটার সাথে এটা সমান হবে এদিকে ওয়াই এক্সিসের ওপরে এবং ওয়াই এক্সিসের নিচে ফোর্স সমান অ্যাক্ট করবে যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে থাকে। কোনো বডি যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে থাকার অর্থ কি, স্টেবল হয়ে আছে, তো সেক্ষেত্রে কি দুটো ডাইরেকশনসই ফোর্স কি করবে, সমান কাজ করবে। আর যদি ফোর্স অ্যাটলিস্ট কোনো নেট ফোর্স থেকে থাকে তাহলে বডি কি স্টেবল থাকতে পারে, কখনোই না। স্টেবল কখন থাকবে, স্টেবল মানে কি স্থির থাকা, স্থির কখন থাকতে পারে, আইদার তার উপর কোনো বল প্রয়োগ হয় না অর তার উপর নেট ফোর্স 0 আছে, এই তো কন্ডিশনস। তো সেক্ষেত্রে যদি দেখি যে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে আছে তাহলে এরকমভাবে আমরা অ্যাপ্লাই করব, আর যদি দেখি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে নেই তাহলে নেট ফোর্স যা আছে ক্যালকুলেশনস করে যদি নেট ফোর্স যে পরিমাণ মান পাবো তো সেটাই হবে আমাদের টোটাল ভ্যালু। তো আজকের এই ধরনের নিউমেরিক্যালস করতে করতে আমরা আরও এই সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব, কারণ তবু এই এতগুলো কথা এক্সট্রাভাবে বলার অর্থ কী, তাহলে ফোর্স অর্থ হচ্ছে একটাই যে 11 যারা একদমই লিভ করে এসছো তারা অ্যাটলিস্ট কিছু বুঝতে পারো, কারণ টোটাল ডিটেলসে বলতে গেলে তো 11-এর শুধু ভেক্টর নিয়েই 6টা ক্লাস লেগে যাবে, 6টা কি 7টা ক্লাস শুধু ভেক্টর নিয়েই লেগে যাবে, তো ততগুলো তো বলা সম্ভব না এখন। তো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পার্টিকুলারলি এর ক্ষেত্রে যে নেট রেজাল্ট যেদিকেই থাকুক না কেন সে নেট রেজাল্ট এই দিক বড় বড় হতে পারে, এদিক বড় বড় হতে পারে, তো এইগুলোর অ্যাডিশনসে ধরুন পাবো আমরা এফ নেট, তাহলে এফ নেট অন Q1 ইজ ইকুয়াল টু, আমরা কীভাবে বার করলাম, সো F12 ভেক্টর ফর্মের অ্যাডিশনস অর্থাৎ জিওমেট্রিক্যাল অ্যাডিশনস, ফোর্স অন 1 ডিউ টু 3, ফোর্স অন 1 ডিউ টু 4, এইরকমভাবে যত থাকবে সোয়ান প্লাস ফোর্স অন 1 ডিউ টু n। সো এই ভেক্টর অ্যাডিশনসের মাধ্যমে আমরা বার করব যে ওই পার্টিকুলারলি পয়েন্ট চার্জ ঠিক এক্স্যাক্ট কী ধরনের নেট ফোর্স এফেক্টেড হচ্ছে,
ওই পয়েন্টে কত পরিমাণ নেট ফোর্স এফেক্ট হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। ক্লিয়ার? আমার স্টুডেন্টগুলো বড় অদ্ভুত হয়ে গিয়েছে, যাদের জন্য এই চ্যানেল ওপেন করা তারাই ঠিকঠাক টাইমে এই ভিডিওগুলো ওয়াচ করে না। সত্যি এতটা পরিশ্রম করার অর্থটা কিসের জন্য? যারা আমার কাছে অফলাইনে পড়ে, এখন এই পরিস্থিতির দরুন যাদের ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারছি না, সেই পারপাসেই কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম। তো এখন দেখা যাচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক করার মতো হয়তো সময় আছে, কিন্তু একটা যে ক্লাস মনোযোগ সহকারে করবে সেইটুকু সময় নেই। তো সবার কথা নয়, কেউ কেউ তো করছে, ভালো লাগছে, আর যারা যারা করছে না কিছু বলার নেই। একটা কথাই আছে, আজ তুমি যদি তোমার ব্রেনকে সঠিকভাবে ব্যবহার না করতে পারো, তাহলে কাল হয়তো তোমার ব্রেনকে অন্যজন সঠিকভাবে ঠিক ব্যবহার করে নেবে। যারা এই ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যেই সারাদিন জুড়ে থাকে না, একটা সময় তো অবশ্যই আসবে যখন তারা সত্যিই হয়তো উপলব্ধি করতে পারবে যে এগুলোর মহত্বটা ঠিক কতটা ছিল। নামে সোশ্যাল মিডিয়া, কতটুকু সোশ্যাল ওয়ার্ক হয় ওখানে সেটাই দেখার বিষয়। তো যাই হোক, একটা নিউমেরিক্যালসের দিকে আসি। একটা ফিগার ড্র করছি। ফিগারটাতে ভাবা যাক এটা একটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, ওয়াই প্রাইম, এক্স প্রাইম, অরিজিন। ওকে, first question. This picture shows two particles. This picture shows two particles, 2-point charge bar. Fixed in place. A particle of Q1 is equal to 2Q. Particle at origin and a particle of Q2 is equal to, sorry, এটা 8Q, 2Q at x is equal to L. At what point
can a proton to be placed at what point can a proton to be placed so that it is in equilibrium. Is that equilibrium stable or unstable? Okay, this picture shows একটা ড্রয়িং দেখো, এখানে দুটো চার্জ পার্টিকেলস আছে, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2. Q1 is equal to 8Q আর Q2 is equal to 2Q. 8Q is positive charge and 2Q is negative charge. Clear? Positive 8Q and negative 2Q. So এই রকম অবস্থাতে একটা প্রোটনকে, এই দুটো চার্জ পার্টিকেলস আছে তাদের পজিশনস দিয়ে দেওয়া হয়েছে। যে একটা অবস্থা হচ্ছে কোথায়, অরিজিনে আছে, একটা অরিজিন থেকে কত দূরত্বে আছে না L দূরত্বে আছে। তো এই রকম পজিশনে থার্ড একটা পার্টিকেলস হিসেবে একটা প্রোটনকে আনা হচ্ছে চার্জ পার্টিকেলস হিসেবে। সেই প্রোটনটাকে কোন জায়গায় অবস্থান করলে প্রোটনের উপর নেট ফোর্স 0 হবে, বা বলতে পারো প্রোটনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে যাবে, অর্থাৎ কি প্রোটনটাকে স্টেবল করে রাখলাম, সেটা স্থির হয়ে রয়ে গেল। এবং ইভেন সেটাও বলতে হবে যে প্রোটনের ওই অবস্থায় থাকাটা স্টেবল আর আনস্টেবল, স্টেবল আর আনস্টেবল। তো সেটা দুটো কন্ডিশনসকে বার করতে হবে, স্টেবল অবস্থায় আছে নাকি আনস্টেবল অবস্থায় আছে। সো একবার নিজে থেকে পজ করে ট্রাই করো। তো আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা একটা প্রোটন, কি প্রোটন একটা পজিটিভ চার্জ। আমার এই কন্ডিশনসকে দেখে আমার কি মনে হচ্ছে প্রোটনকে আমি কোথায় বসাতে পারি। এক দেখো প্রোটন, আমি এখানে ড্রয়িংটা আরেকবার করছি, অরিজিনটাকে আমি লিখছি এখানে Q1 ইজ ইকুয়াল টু 8Q আর Q2 আছে আমার এখানে, Q2 ইজ ইকুয়াল টু 2Q নেগেটিভ। ওকে, সো এটা পজিটিভ এটা নেগেটিভ, এইরকম কন্ডিশনসে আছে এই দুটো চার্জ পার্টিকেলস, এইরকম কন্ডিশনসে আছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি দেখি একটা প্রোটন, কি প্রোটন একটা পজিটিভ চার্জ, একটা প্রোটন কি প্রোটন ন্যাচারালি একটা পজিটিভ চার্জ। তাহলে একটা প্রোটনকে যদি আমি এরকম পজিশনসে রেখে দিই, এরকম পজিশনে, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রোটনের ধরুন এ রিপালস করবে আর এ অ্যাট্রাক্ট করবে। তো এই অবস্থায় দুটো ফোর্স এইরকম কাজ করবে। ফোর্সের মান আমি ক্যালকুলেট করছি না, শুধু জাস্ট কনসেপ্টটা। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা কি স্টেবল হতে পারে, সে নিশ্চয়ই বেরিয়ে চলে যাবে। তাহলে সে স্টেবিলিটি কোথায় পাবে, তাহলে যে লাইন্স বরাবর এরা ওয়ার্ক করছে, এদের দুজনকে যদি আমরা দেখি, এরা দুজনকে কি করছে, একে অপরকে ফিক্সড পয়েন্টে আছে, তাহলে একে অপরকে টানার চেষ্টা করছে। এখন এরা তো ফিক্সড আছে, প্রোটনকে আমি এমন জায়গায় রেখে দেবো সেখানে প্রোটন ফিক্সড কন্ডিশনে থাকে। তাহলে সেক্ষেত্রে প্রোটনকে যদি আমরা এর মাঝখানে কোথাও রাখি, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তাহলে প্রোটন কি এই কোন দিকে ঠেলবে, এ তো পজিটিভ, এও পজিটিভ, প্লাস 8Q আধান প্রোটনকে আরও নিজের থেকে দূরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রোটনের মুভমেন্ট এই সাইড বরাবর হবে। এখন এটা তো নেগেটিভ আধান, নেগেটিভ -2Q, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ -2Q ওকে কী করবে, আরও নিজের কাছাকাছির দিকে টানতে শুরু করবে। তাহলে সেক্ষেত্রে আরও ফোর্স এদিকে অ্যাড করবে। তো সুতরাং এখানে কি স্টেবল হতে পারে,
নেভার। দুজনেই ঠেলছে, একজন ঠেলে দিচ্ছে। এই আমার কাছে দুটো পার্টিকেলস আছে, একজন প্রোটনকে ঠেলে দিচ্ছে নিজের থেকে দূরের দিকে, আরেকজন প্রোটনকে টানছে, তাহলে দুটোই তো একই ডাইরেকশনসে ফোর্স পাচ্ছে, তাহলে নেট ফোর্স তার আরও কী হবে, বেশি হয়ে যাবে। তো প্রোটন এখানে বেশি অ্যাক্সেলারেট হবে, তাহলে এখানে তো রাখা যাবেই না। তাহলে পড়ে থাকছে এই এক্সিসের হয় এই সাইড না হলে এই সাইড, অর্থাৎ অরিজিনের রাইট সাইড অথবা লেফট সাইড অ্যালং দ্য এক্স এক্সিস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোন পজিশনসে রাখা যেতে পারে। তাহলে যদি আমরা সেকেন্ড পজিশনসের লেফট সাইডটাকে অ্যাজিউম করি যে প্রোটনকে আমরা এখানে রাখবো, এখানে একটা কোনো পজিশনসে রাখবো, তাহলে সেক্ষেত্রে এটা তো নেগেটিভ চার্জ, এটা তো পজিটিভ চার্জ। এ প্রোটনকে কি করবে, আরও দূরের দিকে ঠেলে দেবে, এ কী করবে, আরও কাছের দিকে টানার চেষ্টা করবে। তাহলে এটা 1 নম্বর হতে পারে। তো এটা আমার কাছে একটা পসিবিলিটি আছে। নাম্বার 2 যে পসিবিলিটিটা থাকে সেটা হচ্ছে কি Q1 ইজ ইকুয়াল টু +8Q, আর ঠিক এতটা দূরে আরও একটা নেগেটিভ চার্জ আছে, এটা পজিটিভ চার্জ। আর ড্রয়িংটা বারবার করছি না। তো প্রোটনকে এখানেও প্লেসড করানো যেতে পারে। কিভাবে, এই নেগেটিভ চার্জ প্রোটনকে কাছের দিকে আনার চেষ্টা করবে, এই পজিটিভ চার্জ প্রোটনকে দূরের দিকে ঠেলার চেষ্টা করবে। তাহলে এইরকম কন্ডিশনসে এটা তো আমরা বুঝতে পারছি যে স্টেবিলিটি পাওয়ার জন্য এই প্রোটনের ওপর দুটো চার্জ যেহেতু রাখা আছে, তো দুটো চার্জের ভ্যালু সমান হতে হবে, বাট অপোজিট ডাইরেকশনসে হতে হবে। কারণ শুধু সমান হলে হবে না, অপোজিট ডাইরেকশনস কেন প্রয়োজন, একজন হয়তো টানার চেষ্টা করছে, একজন অপোজিট সাইড থেকে টানার চেষ্টা করছে, তবেই তো সে স্টেবল পাবে। তাহলে সেক্ষেত্রে এক স্টেবিলিটি এদিকে পেতে পারে, আইদার স্টেবিলিটি এদিকে পেতে পারে। তো সেক্ষেত্রে এটা কোন দিকে পেতে পারে ভাবো, কিছু মাথায় আসছে? দেখো এখানে +8Q দেওয়া আছে, তাহলে এর চার্জ কি আছে, অনেক বেশি। প্রোটনের চার্জকে আমরা QP দিয়ে অ্যাজিউম করতে পারি। তাহলে আমরা প্রোটনের এই Q1-এর দরুন যে চার্জ পাবে, তাহলে আমরা সেটাকে ধরছি F1 ধরছি প্রোটনের ওপর, বা হ্যাঁ F1 ধরে রাখছি যে F1-এর দরুন প্রোটনের ওপর কী চার্জ পাবে। তাহলে কে আমরা যদি SI ইউনিটসে লিখেই ফেলি 1/4πε0 ইন্টু, তাহলে দুটো চার্জ আছে, একটা QP আর একটা হচ্ছে 8Q ডিভাইডেড বাই ডিস্টেন্স কত, অ্যাজিউম করতে হবে ডিস্টেন্স, এদের মধ্যবর্তী ডিস্টেন্স আমি ধরে নিলাম এটা এক্স ডিস্টেন্স, নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে যেহেতু অপোজিট সাইড। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে একটা এক্স ডিস্টেন্স, এক্স স্কোয়ার নিচ্ছি, ওকে, এই অপোজিট সাইডে। তো আমরা সেখানে সাইডটাকে অ্যাজিউম করছি না, আমরা জাস্ট মানটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি, কারণ আমরা তো সাইড হিসেবে তো বুঝতেই পেরেছি যে যদি এখানে প্রোটন এক্সিস্ট করে তাহলে এর দরুন ফোর্স বাইরের দিকে থাকবে। তাহলে কি হবে, এর Q1 থেকে দেখতে গেলে দেখো ভেক্টরকে বোঝাতে গেলে জেনারেলি অনেক রকম টার্মস ব্যবহার করা যায়। যেমন আমি বলছি যে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি তার পজিশনসটা দেখানো হচ্ছে, তাহলে আমি যদি বলতেই পারি যে আউটওয়ার্ড অর লেফটওয়ার্ড ফ্রম Q1, সেক্ষেত্রে এটা ডাইরেকশনস হবে। তো আমি ভ্যালুটা ক্যালকুলেট করছি, তো এইরকম একটা কিছু ভ্যালু আসতো, ক্লিয়ার? তাহলে আমরা অ্যাজিউম করলাম যে এক্সকে এদিকে বসালে এরকম একটা ভ্যালু আসতো, তাহলে সেক্ষেত্রে ফোর্স এতটা পরিমাণ থাকতো। আর ওর দেখো দূরত্বটা আরও বেড়ে গেছে, একে তো দূরত্ব বেড়ে গেছে, আর দ্বিতীয় কথা চার্জও প্রচুর কম আছে। তাহলে সেক্ষেত্রে ওর ফোর্সটা কী হবে, ওর ওপরে অনেকটাই কম হবে। তাহলে নেট ফোর্স ইকুয়াল হওয়ার পসিবিলিটি আসে না। অর্থাৎ কি বোঝা গেল না, দেখো এর চার্জ অনেক কম আর এর চার্জ অনেক বেশি, এদের দুজনের কম্পেয়ার করলে এর থেকে 4 গুণ চার্জ বেশি আছে, কারণ এর 2Q চার্জ আছে নেগেটিভ, এর 8Q চার্জ আছে পজিটিভ, তাহলে 4 গুণ চার্জ বেশি আছে। তাহলে এই কন্ডিশনসে ও ওকে কী করবে, বাইরের দিকে ঠেলার, তো মানে এ +8Q এ তো ওকে বাইরের দিকে ঠেলার চেষ্টা করবে, আর -2Q টানার চেষ্টা করবে, কিন্তু এর চার্জ তো খুব কম, একে আছে দূরে উপরন্তু চার্জও কম। তাহলে চার্জ কমের জন্য ফোর্স কী হবে, কমবে, আবার দূরত্বের জন্য ফোর্স কমবে, তাহলে এর ফোর্সটা প্রচুর কমে যাবে এবং এর ফোর্সটা অনেক বেশি হবে। তাহলে ও কী করবে, ওকে মুভমেন্টে ফেলে দেবে। তাহলে এই দিকে কি পজিশনসে রাখা পসিবল? সিম্পল জিনিস, এ একটা বড় চার্জ আছে, ওকে তো স্যাট করে বিকর্ষণ করে ঠেলে দেবে, এ অনেক দূর থেকে ছোট চার্জ ওকে আকর্ষণ করার চেষ্টা করছে, এর অ্যাকশন কি অতটা ওয়ার্ক করবে? করবে না। ঠিক সেরকমভাবে যদি আমরা এই পজিশনসে দেখি তাহলে কি হচ্ছে, এর অনেক চার্জ ওপার থেকেও টানার চেষ্টা করছে, এর অল্প চার্জ ওকে ঠেলার চেষ্টা করছে। তাহলে এর অল্প চার্জ এর বেশি চার্জ ওপার থেকে ঠেলে বার করার চেষ্টা করছে, এর অল্প চার্জ ওকে টেনে আনার চেষ্টা করছে। তাহলে এর চার্জ যত দূরে যাবে তত কী হতে হবে, ক্ষীণ হতে থাকবে।
এবং এর যেহেতু বেশি পরিমাণ চার্জ আছে, এটা পুরোটাই কনসেপ্টের ব্যাপার, এর যেহেতু চার্জ বেশি পরিমাণ আছে তাহলে এই চার্জটা দূরত্বের সাথে সাথে কী হতে থাকবে, কমতে থাকবে। অর্থাৎ ফোর্সটা এই প্রোটনের ওপর ফোর্সটা আস্তে আস্তে কমতে থাকবে। চার্জ বেশি হওয়ার জন্য ফোর্স কিন্তু বাড়ছে, দূরত্ব বাড়ার জন্য ফোর্স কমছে। তাহলে এইরকম সিচুয়েশনসে এখানে একটা ফোর্স এফেক্ট করবে। আর এর চার্জ কম থাকার জন্য ফোর্স কমতো, কিন্তু দূরত্ব কাছে থাকার জন্য ফোর্স বাড়তো, তো এর একটা এফেক্ট করবে। তাহলে পসিবিলিটি হচ্ছে এই দিকে থাকার। ক্লিয়ার হচ্ছে? তাহলে সবসময় মনে রাখতে হবে যেদিকে চার্জ পার্টিকেলস কম, মানে যদি এটা নেগেটিভ হতো, ইভেন এক মিনিট, যদি এটা নেগেটিভ হতো তাহলে এর ঘটনাটা কিন্তু উল্টো হয়ে যেত। কারণ এটা নেগেটিভ হলে আমরা কীভাবে অ্যাজিউম করতাম এটাকে? সাপোজ এটা নেগেটিভ হতো, সাপোজ এটা, আমি এই অঙ্ক থেকে একটু বাইরে যাচ্ছি একটা পয়েন্ট বোঝানোর জন্য। তো এটা যদি সাপোজ নেগেটিভ হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে নেগেটিভকে কী করতো? রিপালস করতো, নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করতো। তখন কি কেস হতো? তখন কি এপারে বসতো না ওপারে বসতো? কি মনে হয়? দেখো, নেগেটিভ ক্লোজার আছে, তাহলে ক্লোজ অবস্থা থেকে ওকে রিপালস করতো, এবং এর পাওয়ার অনেক বেশি আছে, অর্থাৎ এখানে পজিটিভিটি অনেক বেশি আছে। তাহলে পজিটিভিটি বেশি থাকার জন্য ওকে টানতো, তাহলে একে রিপেল করতো, ওকে টানতো, কিন্তু এর পজিশনস কী আছে? কম। তাহলে তখনও কিন্তু এদিকে এফেক্ট করতো, কারণ এদিকে থেকে কি হতো? নেগেটিভকে বের করে দেওয়ার চেষ্টা করতো, তখন এ কিন্তু অ্যাট্রাক্ট করতো, ফোর্স চেঞ্জ হয়ে যেত, ডাইরেকশনস ঘুরে যেত, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে এর কম থাকার দরুন ওকে অ্যাট্রাক্ট করতো। তাহলে যে পজিশনসে কম থাকছে তাহলে সেদিকেই কি হচ্ছে? তাহলে আমরা সেদিকে দেখতে পাচ্ছি যে যদি কোনো চার্জ থাকে তাহলে যেদিকে কম থাকছে তার অপোজিট ডাইরেকশনসেই তাকে রাখতে হবে। কারণ যদি আমি এই নেগেটিভ চার্জকে এখানে রাখতাম তাহলে এ খুব সহজেই অ্যাট্রাক্ট করে ফেলতো, কিসের জন্য? কাছে থাকার জন্য এবং ওর চার্জের মান বেশি হওয়ার জন্য। তখন এই দূর থেকে এর ওই ক্ষীণ পরিমাণ চার্জ ওয়ার্ক করতো না। তো এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে সবসময় মনে রাখতে হবে যেদিকে কম চার্জ থাকে তাহলে সেই দিকের বিপরীত সাইডে বসাতে হবে, অর্থাৎ এই দিকের বিপরীত সাইডে বসাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এর ডিস্টেন্স কতটায় বসাচ্ছি? এক্স ডিস্টেন্সে বসাচ্ছি। তাহলে দূরে যেহেতু বসাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা Q1 Q2 QP প্রোটনসের চার্জ। তাহলে সেক্ষেত্রে কি হতো? এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ ছিল, অ্যাট্রাক্ট করতো, রিপেল করতো। কিসের জন্য? রিপেলটা কোন ফোর্সের জন্য করছে? ফোর্স অন QP ডিউ টু Q1। কোন দিক বরাবর? দূরের দিক বরাবর। ঠিক সেরকমভাবে ফোর্স অন QP ডিউ টু Q2 কোন দিক বরাবর? Q2 টুয়ার্ডস Q2 দিকে। ঠিক আছে, মনে রাখতে হবে। এই হচ্ছে ন্যাচারাল ফরমেশন। এরপর আমাকে ক্যালকুলেট করতে হবে তাহলে এটা স্টেবল কখন হবে? যখন দুটো ফোর্স ইকুয়াল হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফোর্স QP Q2 ইজ ইকুয়াল টু ফোর্স অন QP ডিউ টু Q1 ইকুয়াল হতে হবে। ডাইরেকশনস অপোজিট লিখেই দিয়েছি, তাহলে সেক্ষেত্রে যেহেতু বোঝাই যাচ্ছে ডাইরেকশনস অপোজিট, তাহলে সেক্ষেত্রে এদের ভ্যালু এবার আমরা ক্যালকুলেট করব। তো আমরা এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলে দেওয়া আছে? L ডিস্টেন্স বলে দেওয়া আছে, আর আমি টোটাল ডিস্টেন্সটা ধরে নিচ্ছি x। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে? x মাইনাস L। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখব যে এর উপরে এই পয়েন্ট মানে প্রোটনের ওপর Q1 এর যে পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে তার মান ক্যালকুলেশনস করব এবং অপরের মানটা ক্যালকুলেশনস করলেই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই পোর্শনসটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? এক ঘায়ে লিখে দিই। সো 1/4 পাই এপসাইলন নট ইন্টু QP 8Q ডিভাইডেড বাই 8Q, অর্থাৎ এই চার্জটার জন্য কত ডিস্টেন্স আছে? x ডিস্টেন্স আছে। সো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু QP। যদি আমরা যখন আমরা এই চার্জ থেকে দেখছি এর জন্য ডিস্টেন্স কত আছে? QP 2Q ডিভাইডেড বাই x মাইনাস L তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এই হচ্ছে ব্যালেন্স। তাহলে এখানে কি কেটে যাচ্ছে?
কিউপি কেটে যাচ্ছে, কিউ কেটে যাচ্ছে। সো 8/x² ইস এখানে বা আসছে 2/x মাইনাস এল এর হোল স্কোয়ার। 284 ইজ ইকুয়াল টু, সো x মাইনাস এল বাই এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। সো x মাইনাস এল বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 হোল স্কোয়ার। হেন্স x মাইনাস এল 2x মাইনাস 2l ইজ ইকুয়াল টু স্কোয়ার উঠে যাচ্ছে। সো x ইজ ইকুয়াল x implies that x ইজ ইকুয়াল টু 2l। তাহলে x ইজ ইকুয়াল টু কত পেলাম? 2l, অর্থাৎ তার দ্বিগুণ ডিস্টেন্সে বসালে তবেই দেখা যাচ্ছে ইকুইলিব্রিয়াম। সেকেন্ড কোয়েশ্চেন্স কিন্তু এটা ছিল যে ইজ দ্যাট ইকুইলিব্রিয়াম স্টেবল অর আনস্টেবল। এখন স্টেবল কোনটাকে বলি? তোমরা যদি আগের ক্লাসে সেন্টার অফ মাস ভালো করে না পড়ে থাকো তাহলে আমি একটা খুব সহজেই বুঝিয়ে দিতে স্টেবিলাইজেশন কোনটাকে বলে। সাপোজ মনে করো যে একটা বডি, এখানে আমি একটা মার্কারটাকে এইভাবে রাখছি, যদি মার্কারটা যদি হালকা করে ঠেললেও মার্কারটা স্টেবল হয়ে থাকে, অর্থাৎ কি সেরকম আগের জায়গায় ফিরে আসতে চেষ্টা করে, তাহলে সেটাকে আমরা বলবো স্টেবিলাইজেশন, অর্থাৎ তার স্টেবিলিটি আছে বেশি। ঠিক সেরকমভাবে যেরকম দেখবে একটা চেয়ারকে তুমি হালকা করে ধাক্কা দেবে, আবার চেয়ারটা একটুখানি দুলে আবার ঠিক জায়গায় চলে আসে। যেরকমভাবে একটা বটলকে যদি তুমি একটা হালকা করে ধাক্কা দাও তাহলে আবার বটলটা ঠিক জায়গায় পজিশনে ফিরে আসতে পারে। এইগুলো হচ্ছে স্টেবল অবস্থা। এখন আনস্টেবল কোনটাকে বলবো? যে যদি দেখা যায় যে আমি একটা পেনকে, একটা মার্কারকে এইরকম অবস্থায় যা হোক করে টাচ করে রেখে দিয়েছি, ভাঁটা যখন ঘুরতে থাকে লাট্টু, তো ঠিক সেরকমভাবে আমি সাপোজ এরকমভাবে রেখে দিয়েছি, একটু টাচ করলেই যদি এটা পড়ে যায় তাহলে কি এটা স্টেবল বলতে পারি? এটা স্টেবল না। তো এটা একটা খুব ক্লোজ কন্ডিশনসে রাখা ছিল। তাহলে এখানে যে প্রোটনটা এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা পেল, এটা কি স্টেবল নাকি আনস্টেবল, সেটা কিভাবে রিয়েলাইজ করা যায়? দেখো, এই প্রোটনটাকে যদি আমি সামান্য একটু এদিকে নিয়ে আসি, সামান্য একটু, তাহলে যদি প্রোটনটা ব্যাক করে আবার নিজের জায়গায় ফিরে যাওয়ার টেন্ডেন্সি দেখাতো, তাহলে সেক্ষেত্রে কি বুঝবো? প্রোটনটার ওই পজিশন, ওই ইকুইলিব্রিয়ামটা স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি প্রোটনটা ওই পজিশনসে না ফেরার চেষ্টা করে তাহলে আমরা কি বুঝবো? যে প্রোটনের ওই পজিশনসটা স্টেবল পজিশন নয়। ক্লিয়ার? তাহলে এখন মনে করো যে এই প্রোটনটাকে আমি হালকা করে একটু লেফট সাইডে অর্থাৎ Q2 ক্লোজ নিয়ে এলাম, তাহলে সেক্ষেত্রে Q2 জন্য কি তৈরি হতো? Q2 যেহেতু এটা তো স্টেবল কন্ডিশন, তাহলে একটু কাছে আনার দরুনই এই ফোর্স কি হতো আর এই দরুন ফোর্স কি হতো, অর্থাৎ এর Q1 এর দরুন একটা ফোর্স পেতো, Q2 এর দরুন একটা ফোর্স পেতো। তো Q2 এর দরুন কি হতো? কাছে আসার চেষ্টা করতো, Q1 এর দরুন কি হতো? দূরে যাওয়ার চেষ্টা করতো। এখন একটু আগে আমি ক্লাসের প্রথমেই বলেছি যে দূরত্ব যদি সামান্য কমে ফোর্স প্রচুর গুণে বাড়ে। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে এর দরুন ফোর্স যতটা না বাড়বে, এর দরুন ফোর্স তার চেয়ে বেশি বাড়বে। সো সেই রকম অবস্থায় প্রোটন খুব ক্লোজেস্ট চেষ্টা করবে যে এই Q2 কাছাকাছি চলে আসতে, যেহেতু প্রোটন পজিটিভ আর Q2 নেগেটিভ অবস্থায় আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে? এর মুভমেন্ট এদিকে ফিরে আসার চেষ্টা করবে, তার কি স্টেবল পাবে না। কারণ কেন? এর দেখা যাচ্ছে যে দুজনেই ফোর্স তৈরি করবে, Q1 এর দরুনও ফোর্স তৈরি হবে, Q2 এর দরুনও ফোর্স তৈরি হবে। Q1 এর দরুন কী হবে? কাছের দিকে টানার চেষ্টা করবে না দূরের দিকে? Q1 এর দরুন দূরের দিকে ঠেলার চেষ্টা করবে, Q2 এর দরুন কাছের দিকে আনার চেষ্টা করবে। এখন Q2 যেহেতু এই ডিস্টেন্সটা খুব কাছে আছে, তো Q2 দরুন যে ফোর্সটা সেটা অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে? এটা মুভমেন্ট লেফট সাইড বরাবর চলে আসবে, লেফটওয়ার্ড হবে। আর যদি দেখা যায় যে এটা একটুখানি রাইট সাইডে পাঠানো যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এর থেকে দূরে চলে যাবে এবং এর ফোর্সও অ্যাক্ট করছে। তাহলে সেক্ষেত্রে ঠিক এর অপোজিট ঘটনা ঘটবে, অর্থাৎ কি এর মুভমেন্ট বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। কারণ কিসের জন্য? তখন দেখা যাচ্ছে এর থেকে একটু দূরত্বও কিন্তু কি বলেছে? ফোর্স অনেক গুণ কমিয়ে দেয়। তাহলে একটু দূরত্ব ফোর্স যখন অনেক গুণ কমিয়ে দিচ্ছে, তাহলে এর দরুন তো একটা ফোর্স ছিল, এর দরুনও একটা ফোর্স ছিল, তো ডেড ফোর্সের দরুন ও আরও দূরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। তো স্টেবিলাইজেশন থেকে যদি একটু মুভমেন্ট হয়ে যায় তাহলে এটা তার স্টেবল কন্ডিশনসে আসার চেষ্টা খুব কম করবে। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনসটা কি? স্টেবল না আনস্টেবল? তো এটা বলতে পারো যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনসটা আনস্টেবল। সো ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? সো নোট করে নাও, মুছে দিই।
কীরকম ব্যাং ডাকাটা কি শুরু হয়েছে চারদিকময়। তো সেকেন্ড আমরা যদি একটা ট্রাইঅ্যাঙ্গেলের কথা বলি, আর এখানে আর কোয়েশ্চেন্সটা টোটাল লিখছি না, এক্সপ্লেনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। সো একটা ট্রাইঅ্যাঙ্গেলের যে তিনটে ভার্টিসেস থাকে, সেই তিনটে শীর্ষবিন্দুতে আমি যদি চার্জগুলো বসিয়ে দিই, প্লেসড করাই Q1, Q2, Q3, এদের যদি প্রত্যেকের লেন্থ থাকে L L L, তো এই রকম সিচুয়েশানে আরও যদি শর্ত দিয়ে দিই যে Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q3, আর যদি কোয়েশ্চেন্স করি যে Q2-র ওপর কত পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে, তিনজনের চার্জ সিমিলার আছে, তো সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করবে? সিম্পল ক্যালকুলেশনস, তিনজনের যদি চার্জ সিমিলার হয়ে থাকে, তিনজনে কি করবে? একে অপরকে রিপেল করবে। কিন্তু আমি বলেছি ফোর্স অন Q2 ফাইন্ড, Q2-র ওপর কত পরিমাণ ফোর্স পড়ছে সেটাকে ফাইন্ড করতে হবে। সো এটা যেহেতু একটা ইকুইলেটারাল ট্রাইঅ্যাঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে এর ফোর্স কী করে কাজ করবে, মানে কিভাবে ক্যালকুলেট করবে? দেখো, এই Q3-র জন্য এই Q2-র ওপর একটা ফোর্স এই ডাইরেকশনস বরাবর থাকবে, এই স্ট্রেট লাইন বরাবর, বাইরের দিকে না ভেতরের দিকে? বাইরের দিকে। তাহলে স্ট্রেট লাইন বরাবর বাইরের দিকে থাকবে। Q1-এর দরুনও একটা থাকবে কি বাইরের দিকে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, বাইরের দিকে, ওরও থাকবে বাইরের দিকে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি নাকি কত ডিগ্রি? এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, তো 60 ডিগ্রি হবে। তো এটা অনেকভাবে করা যায়। এখন এই ফোর্সটা থাকবে কত? F অন Q2 ডিউ টু Q3, F অন Q2 ডিউ টু কত? 1, Q1। তাহলে এই রকম অবস্থায় এদের যে কন্ডিশনসটা আছে, তাহলে এটাকে তোমার ক্যালকুলেট করতে হবে যে টোটাল নেট ফোর্স কত আছে। তো দুটো দিকে ফোর্স পড়ছে, দুটো দিকে তো অ্যাক্ট করবে না, তাহলে এই দুটোর নেট ফোর্স ক্যালকুলেট করতে হবে। তো নেট ফোর্স ক্যালকুলেট করার জন্য আমি বলেছিলাম ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, যাদের মধ্যবর্তী দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 60 ডিগ্রি। একঘেয়ে আমরা ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দিতে পারি। ফর্মুলা কী করে এসছে তোমরা জানো? তো একঘেয়ে আমরা ফর্মুলা বসিয়ে দিতে পারি। সেখানে কি দুটো ভেক্টর যদি হয়ে থাকে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তাহলে তার ফর্মুলা মানে তার নেট রেজাল্ট কী করে বার করতে হয়? তাহলে তার নেট রেজাল্ট বার করার জন্য একটা প্রসেসিং বলেছিলাম যে এফ নেট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। থিটা মানে কি? যেখানে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এখানে কি এই ফোর্স স্কোয়ার প্লাস এই ফোর্স স্কোয়ার প্লাস 2 এই ফোর্স মানে 2 ইন্টু এই ফোর্স ইন্টু কস থিটা। এভাবে তো করা যায়। আর না হলে আমি আরও একটা প্রসেস দেখাচ্ছি, সেই প্রসেসেও করা যায়। এটা কি ধরনের প্রসেস? সিমিলারলি এই পয়েন্ট থেকে আমি দুটো এক্সিস ড্র করলাম। কি এক্সিস? একটা এক্স ও এক্স প্রাইম, একটা ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম, এরকম দুটো এক্সিস ড্র করলাম। এবার এই এক্সিসে ওর কম্পোনেন্ট নেব। কম্পোনেন্ট আমি আগের ক্লাসে বলেছিলাম কম্পোনেন্ট বিভাজিত করে দেওয়া। তাহলে একটা লাইনকে তার মানটাকে দুটো অংশে বিভাজন করে দেবো। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলস আছে, তাহলে এটা কত? 30 ডিগ্রি। এটা কত? 30 ডিগ্রি। তাহলে এর কতটাই এপারে আসছে? তাহলে এটার এই পোর্শনসে আসছে এফ ফোর্স অন, ওই 2-1 সংক্ষেপে লিখে দিচ্ছি, আর Q2 Q1 এইসব দিচ্ছি না। তো এত কস 30 ডিগ্রি, আর এরও ঠিক সেরকমভাবে আসছে এফ 2-3 কস 30 ডিগ্রি। সো দুটো ফোর্স এই দিক বরাবর কাজ করছে, এর এই অংশটার কম্পোনেন্ট কাজ করছে প্লাস এই অংশটার কম্পোনেন্ট কাজ করছে। তো দুটো ফোর্সের দুটো কম্পোনেন্ট ওয়াই এক্সিস বরাবর কাজ করছে, আর এই ফোর্সটার একটা কম্পোনেন্ট এদিক বরাবর কাজ করছে। তাহলে সেটার কম্পোনেন্টের মান কত গিয়ে দাঁড়াবে? F21 সাইন 30 ডিগ্রি, F21 সাইন 30 ডিগ্রি।
তো এইভাবে আমরা ক্যালকুলেশনস করতে পারি। এখন যেহেতু F21 আর F21 না F23 যেহেতু F23 সাইন 30 ডিগ্রি আর F21 সাইন 30 ডিগ্রি একই, তাহলে দুজনকে অপোজিট ডাইরেকশনসে চেষ্টা করছে নিয়ে যাওয়ার। একটা কি করছে, অরিজিনাল রাইট সাইডে, একটা অরিজিনাল লেফট সাইডে, দুটো ফোর্স দুদিকে অ্যাক্ট করছে, বাট তাদের ডাইরেকশনস অপোজিট, বাট ম্যাগনিটিউড ইকুয়াল। ম্যাগনিটিউড ইকুয়াল কারণ কেন, Q1 Q2 Q3 আমি লিখেই দিয়েছি ইকুয়াল। তো তোমরা এমনিভাবেও করতে পারো যে ফোর্স 2 3 যদি আমরা লিখে করি তাহলে কীভাবে ইকুয়ালটা আসছে দেখো, K ইন্টু Q ডিভাইডেড বাই, যেহেতু দুটো ফোর্সই এক, তো সাপোজ মনে করা যেতে পারে আমরা এই 2 আর 3 কথা বলছি, তো 2 আর 3 ক্ষেত্রে কী হয় 2 3 ডিভাইডেড বাই ডিস্টেন্স কত L স্কোয়ার, যেখানে Q2 Q3 একই, তাহলে Q স্কোয়ার ডিভাইডেড বাই L স্কোয়ার এটা আসছে। ঠিক সিমিলারভাবেই দেখো F21 ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 Q1 ডিভাইডেড বাই L স্কোয়ার, তাহলে সেক্ষেত্রেও দুজনে Q1 Q2 ভ্যালু একই, তো K ইন্টু Q স্কোয়ার L স্কোয়ার, তাহলে বুঝতেই পারছো যে দুটোর ভ্যালু একই গিয়ে দাঁড়াচ্ছে এটার এবং এটার। তো সেহেতু আমি বলছিলাম তাদের ম্যাগনিটিউড একই আছে বা ডাইরেকশনস আলাদা ছিল, সেই কারণের জন্যই তো আমরা এটাকে কম্পোনেন্টে ভেঙে নিলাম। তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু গিয়ে কোথায় দাঁড়াচ্ছে, কেবলমাত্র এই দুটো তো ক্যান্সেল করে দিচ্ছে একে অপরকে, আর অ্যাড হচ্ছে কত, তাহলে F নেট অন Q2 ইজ ইকুয়াল টু কোন ডাইরেকশনস বরাবর, ওয়াই এক্সিসের পজিটিভ ডাইরেকশনস বরাবর, F23 cos 30 ডিগ্রি প্লাস F21 cos 30 ডিগ্রি। যেহেতু দুটো সমান তাহলে আমরা লিখতে পারি F21 যেহেতু দুটো সমান, সো দুটো F21 লিখে দিলাম cos 30 ডিগ্রি। এখন এর ভ্যালু একটু আগে আমরা বলেছি কি K ইন্টু F21 এর ভ্যালু কত পেলাম, K ইন্টু Q স্কোয়ার বাই L স্কোয়ার ইন্টু 30 cos 30 ডিগ্রির ভ্যালু কত, cos 30 ডিগ্রি √3/2, সো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো √3 K Q স্কোয়ার বাই L স্কোয়ার। ক্লিয়ার হয়েছে, এটা নোট করে নাও। সো ক্লিয়ার হয়েছে, ওকে। Questions number 3. Consider 3 charges Q1, Q2 and Q3 each equal to Q, each equal to Q at their vertices of an equilateral triangle of side L. What the force on Q? What's the force on Q charge with same sign placed at centroid of the
triangle. Okay, so consider three charges q1 q2 q3. তিনখানা চার্জ আছে q1 q2 q3, যেটা কোথায় বসানো আছে? একটা সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুতে। এরকম অবস্থায় সমবাহু ত্রিভুজের যে ভরকেন্দ্র হয়ে থাকে, সেই ভরকেন্দ্র অর্থাৎ সেন্ট্রয়েড পয়েন্টে কথা বলছি, তো সেক্ষেত্রে আমি একটা ওখানে কিউ পরিমাণ আধান নিয়ে এলাম, যেখানে এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ, তিনখানা চার্জ আছে। তাহলে এখানে আমি একটা কি আধান নিয়ে এসেছি? একটা সমপরিমাণ আধান নিয়ে এসেছি, তাকে আমরা কিউ দিয়ে কনসিডার করছি। তো এই পয়েন্টের উপর নেট ফোর্স কত থাকবে? সো হোয়াট দ্য ফোর্স অন কিউ চার্জ, কিউ চার্জের উপর হোয়াট ইজ দ্য ফোর্স, কতটা পরিমাণ ফোর্স হবে, সরি হোয়াট দ্য ফোর্স। তো এখানে আমরা কি করতে পারি ভাবো, পজ করে করার চেষ্টা করো, আরে ঘুমোলে হবে না, করো 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 করো, ক্লিয়ার? ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমার কাছে কী কী আছে, যে তিনখানা চার্জ আছে, মাঝখানে একটা সেন্ট্রয়েড পয়েন্ট আছে। এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি এল। তাহলে এবারে আমাকে কি করতে হবে, যে আমি যদি এখান থেকে একটা সমদ্বিখণ্ডক ড্র করি, তাহলে সেক্ষেত্রে এই অংশটা কত হয়ে যাবে? l/2। তাহলে এই অংশটা কত হবে? একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত থাকে? 60 ডিগ্রি করে। তাহলে এখান থেকেও আমরা করতে পারি যে এটার ভ্যালু কত হবে, এক লাইনেও করা যায়। তো এটা যদি এল হয়ে থাকে, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির এই অংশটা আমরা যদি নিই, এই ট্রাইঅ্যাঙ্গেলটা যদি নিই, তাহলে এই ট্রাইঅ্যাঙ্গেলটা 30 ডিগ্রির রেসপেক্টে নিচ্ছে, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। তো আমি এখানে একটা পয়েন্ট নাম দিলাম ও, এটা এ বোঝানোর জন্য। আচ্ছা, এ ও পি, বাবা কি বিশ্রী নাম, এ ও পি। তাহলে 30 ডিগ্রির রেসপেক্টে কস 30 ডিগ্রি কত হয়? বেস আপন হাইপোটেনাস। সো বেস কত আছে জানি না, বেসকে বার করতে হবে। সো এ ও ডিভাইডেড বাই এপি, এপি দেওয়া আছে, এপি কত? এপি ইজ ইকুয়াল টু এল। সো এপি কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এও। এও কি? হাইট। তাহলে এপির ভ্যালু কত বেরোবে? এল কস 30 ডিগ্রি ভ্যালু √3/2। তাহলে এও ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? এল √3/2। সো এইটা গিয়ে দাঁড়ালো আমার ভ্যালু এও। তাহলে এ ওর ভ্যালু আমি তো পেয়ে গেছি। এখন সেন্ট্রয়েড কোথায় অবস্থান করে? 2/3 কন্ডিশনসে গিয়ে অবস্থান করে হাইটের 2/3 হয়। তাহলে সেন্ট্রয়েডের এই ডিস্টেন্সটা যদি আমরা ভাবি, আর এই ডিস্টেন্সটার এই পয়েন্টটাকে নাম দিলাম ডি, সাপোজ নাম দিলাম ডি। সো এই এডির মান কত হবে? এডি ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু এল √3/2, 2 ক্যান্সেল। সো L/√3, এডির ভ্যালু হচ্ছে L/√3। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টের এই ডিস্টেন্সটা তো আমরা বার করেছি। এখন এই সেন্ট্রয়েডের ওপর এখান থেকে একটা ফোর্স আছে, তাহলে যেহেতু সেম চার্জ, তাহলে এ কী করবে? একে রিপেল করার চেষ্টা করবে বাইরের দিকে। এ কী করবে? রিপেল করার চেষ্টা করবে বাইরের দিকে, এবং এও চেষ্টা করবে রিপেল করার বাইরের দিকে। তাহলে তিনজনেই তাদের বাইরের পজিশনসের দিকে কী করার চেষ্টা করবে? বের করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রত্যেকেরই, তাহলে এই কিউটার ওপর যে ফোর্স তিনটে অ্যাক্ট করছে, একটা এই ডাইরেকশনস বরাবর, একটা এই ডাইরেকশনস বরাবর, আর একটা এই ডাইরেকশনস বরাবর। তাহলে এদের যদি নেট ফোর্স, প্রত্যেকের ডিস্টেন্স আমরা জেনে গেছি, ডিস্টেন্স কত? L/√3। তাহলে ডিস্টেন্স যেহেতু জানা আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো কত হবে? 360কে 3টে দিয়ে ডিভাইড করে দিলে, অর্থাৎ প্রত্যেকটা 120 ডিগ্রি। তো এইভাবেও ক্যালকুলেট করা যায়, এছাড়া অন্যভাবেও ক্যালকুলেট করা যায়। তো আমি এইভাবে ক্যালকুলেট করব এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রত্যেকটা ফোর্সের মান কত? তাহলে এক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা ফোর্স, এখানে এটা মুছে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা ফোর্সের মান গিয়ে কোথায় দাঁড়াচ্ছে? তাহলে এখানে ডিস্টেন্স তো আমরা পেয়ে গেছি। তাহলে এই ডিস্টেন্সের জন্য, অর্থাৎ এ পয়েন্টে থাকা এই কিউ আধানের জন্য একটা ফোর্স থাকবে, এই কিউ আধানের জন্য একটা ফোর্স থাকবে, এবং এই কিউ আধানের জন্য একটা ফোর্স থাকবে। তাহলে তিনটে ফোর্সের নেট ফোর্স তো আমরা ড্র করে ফেলেছি, যেখানে প্রত্যেকের ডিস্টেন্স কত? এখান থেকে এইটুকু ডিস্টেন্স L/√3। তাহলে প্রত্যেক ফোর্সের ভ্যালু কত আসবে? একই আসবে। তাহলে আমরা একটা ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করে নিচ্ছি। ফোর্স কে ইন্টু কিউ বাই
L by root 3 square. So K 3Q square, আচ্ছা K কি 3Q square divided by L square. তাহলে এই গিয়ে আমার দাঁড়াচ্ছে ভ্যালু, প্রত্যেকটারই ভ্যালু একই আছে। এখন যদি ক্লাস 11 এই অঙ্কটা করে থাকো তো খুবই ভালো। তো তিনটে যদি ফোর্স এক মান সমান হয় এবং 120 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে থাকে তাহলে তাদের নেট ফোর্স কত হয়? 0 হয়। আমরা দড়ি টাঙানোর সময়ও দেখেছি যে দড়িটাকে যদি তিনজনের সমান কোনো একটা পয়েন্ট, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে দড়ি দিয়ে বাঁধা হয় এবং যদি তিনজনে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের সমান ফোর্স দিয়ে টানে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অবজেক্টটা একটা জায়গায় স্থির অবস্থায় আছে। তো এখানেও ঘটনাটা ঠিক তাই হয়। তো এটাকে আমরা কি করে ক্যালকুলেট করব? তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু ফোর্সের মানগুলো একই পেয়ে গেছি, আমরা এখানে দুটো ড্র করে নিলাম। কি ড্র করলাম? এক্সিস ড্র করে নিলাম, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এটা কি কন্ডিশনসে আছে এটা আমরা প্রুফ করব। তাহলে আমরা ফোর্স তিনটেকে এফ ধরে নিলাম, এফ, আর এখানেও এফ ধরলাম। ক্লিয়ার? তাহলে একটা ফোর্স তো সরাসরি এফ বরাবর আছে। এখন আমরা এইগুলো ক্যালকুলেশন করব। তাহলে সেক্ষেত্রে এইটার ভ্যালু কত হবে? যেহেতু এটা পুরোটা 120 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এই পারের পোর্শনও 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো যে কোনো একটা সুবিধা হলে যেটা সুবিধা হবে সেরকমভাবে ধরবে। সো আমি এখানে 30 ডিগ্রি রেসপেক্টেই বার করছি। সো এদিকে কত আসবে? এফ কস 30 ডিগ্রি, এদিকে কত আসবে? এফ কস 30 ডিগ্রি। কোন ডাইরেকশনস বরাবর? এটা বাইরমুখী, এটা বাইরমুখী, তাহলে এটা একে অপরকে কী করে দেবে? ক্যান্সেল করে দেবে। আর ওপরে পড়ে থাকছে কোনটা? এফ কস 60 ডিগ্রি। আমি এখানে কিন্তু 60 ডিগ্রির রেসপেক্টে নিলাম, তাই জন্য এটা কিন্তু কস হলো। তাহলে এফ কস 60 ডিগ্রি প্লাস এফ কস 60 ডিগ্রি, তাহলে দুটো এফ কস 60 ডিগ্রি ওপরের দিক বরাবর কাজ করছে এবং একটা নিচের দিক বরাবর কাজ করছে। তো দুটো এফ কস 60 ডিগ্রি ভ্যালু কত হয়? সো 2 এফ কস 60 ডিগ্রি, তো 2 ইন্টু এফ ইন্টু 1/2 ক্যান্সেল হয়ে গিয়ে এফ। তাহলে দেখা যাচ্ছে ওপরেও এফ কাজ করছে, নিচেও এফ কাজ করছে। তাহলে ওপরের দিকে টানার চেষ্টা করছে কত ফোর্স দিয়ে? এফ ফোর্স দিয়ে। নিচের দিকে আসার চেষ্টা করছে কত ফোর্স দিয়ে? এফ ফোর্স দিয়ে। এই সাইডে যাওয়ার চেষ্টা করছে কত ফোর্স দিয়ে? কারণ আমরা যে কোনো একটা ফোর্সকে কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। তাহলে সেক্ষেত্রে এই সাইডে যাওয়ার চেষ্টা করছে এফ কস 30, এই সাইডে এফ কস 30, দুটো ক্যান্সেল করছে, ওপরে এফ নিচে এফ ক্যান্সেল করছে। তাহলে নেট ফোর্স কত এলো? 0। সো তাহলে সেন্ট্রয়েড পয়েন্টের ওপরে যে কিউ আধানটাকে রাখা হয়েছিল তার উপর নেট ফোর্স কত আসছে? তো 0। তো এইরকমভাবে বিভিন্ন রকম ড্রয়িং হতে পারে এবং বিভিন্ন ড্রয়িংয়ের এই একই ধরনের। তো আজকের তো এই পর্যন্তই থাকবে। তাহলে এই ধরনের বিভিন্ন ড্রয়িং হতে পারে, স্কোয়ার, আর এই ধরনের অঙ্কই বোর্ডেতে বেশিরভাগ এসে থাকে। যেরকম একটা স্কোয়ার আছে, এখানে একটা কিউ আধান আছে পজিটিভ, এখানে একটা পজিটিভ কিউ আধান আছে, এখানে একটা নেগেটিভ কিউ আধান আছে, এখানে একটা পজিটিভ কিউ আধান আছে। তো এই নেগেটিভ কিউ আধানের ওপর নেট ফোর্সের মান বার করো। এরপর একটা পয়েন্ট দিয়ে দিল এ বি সি ডি, সি ডি, ডি পয়েন্টের ফাইন্ড করো এ বি সি ডি। কীভাবে বার করবে? একই কন্ডিশনস। এই এফ আধানের জন্য কী হবে? টানার চেষ্টা করবে, তাহলে এই দিক বরাবর এই এফ আধান বলছি, কিউ আধানের জন্য এইদিকে টানার চেষ্টা করবে, এই কিউ আধানের জন্য এদিকে টানার চেষ্টা করবে, এই কিউ আধানের জন্য এদিকে টানার চেষ্টা করবে। তাহলে এদের অ্যাডিশনসটাকে নিয়ে নেবে, তারপরে এর অ্যালংস কতটা হচ্ছে নেট ফোর্স বার করবে, নিজে থেকে করার চেষ্টা করবে। আই হোপ আজকে সত্যিই শরীরটা ভালো লাগছে না, জানি না ক্লাসটা ঠিক কীরকম হয়েছে, বাট চেষ্টা করছি যাতে খানিকটা তাড়াতাড়ি কমপ্লিট করানো যায়। তো এইরকমভাবে যে ধরনের অঙ্কগুলো বইতে দেওয়া আছে সেগুলো দেখবে। এনসিইআরটি বা ছাড় যে নর্মাল বইটা আছে তো ওখানেও অনেক এনসিইআরটির অঙ্ক দেওয়া থাকে, তো সেগুলোকে করার চেষ্টা করো। এগুলো আজকে আমরা বোর্ড লেভেলের অঙ্ক নিয়ে কথা বলেছি। তো নেক্সট ক্লাসে থাকছে ইউনিট সম্পর্কে, সম্ভবত ইউনিটস টার্মটা বাকি আছে। তো ইউনিটসটা অর্থাৎ চার্জেসের যে ইউনিটগুলো ব্যবহার করা হয় সেই ইউনিটসগুলো আর পারমিটিভিটি নিয়ে একটা কোয়েশ্চেন্স করানোর চেষ্টা করবো। তো নেক্সট ক্লাসটা ছোটো হয়তো হবে, কি কত ছোটো হবে জানি না। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সত্যি মন থেকে পড়াশোনা করতে থাকো। লকডাউনে একদমই বাইরে বেরোবে না, তো ভালো থেকো, টাটা।